আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে। সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ি দিয়ে রওনা দিয়েছি, এমন সময় এলাকার এক ভাই আমাকে ডেকে বললেন, কিরে আকাশ, সারা জীবন কষ্ট করে রিক্সা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি? তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস। সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে যখন শরীরে বিন্দুমাত্র বল শক্তি নেই, তাই কারোর সাথে তর্ক করতে গেলাম না। মুচকে এসে বললাম, আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন? আমি না হয় আরও একজনকে বিয়ে করে সুখে থাকবো। কথাগুলি বলে সোজা বাড়ির রাস্তা ধরলাম। আজ সারাদিন অনেক পরিশ্রম করছি। আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করছে। ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ির। অভাবের সংসারে কখনো ওর শখ আহ্লাদ পূরণ করতে পারিনি, তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা জোগাড় করেছি। আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছেটা পূরণ হয়েছে। আজ ওর ছোটো ছোটো ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব। বড় বাজার থেকে বেলি ফুলের মালা, 6টা গোলাপ কিনে এনেছি, আর সাথে 2 প্যাকেট বিরিয়ানি। সব মিলে প্রায় 2000 টাকা লেগেছে। গত কয়েক সপ্তাহ ধরে দুপুরের খাওয়ার টাকাটা জমিয়ে এসব কিনেছি। আজকাল একদিন এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। খুব খুশি মনে ঘরে ফিরছিলাম, কিন্তু মাঝরাতে মনটা বিষিয়ে গেল। মনের ভিতরে না চাইতেও নানান প্রশ্ন উকি দিচ্ছে। আচ্ছা, মিথিলা চাকরি করতে গিয়ে বদলে যাবে না তো? তখন কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাদের এই 9 বছরের সংসার জীবন ভুলে যাবে? না, এসব আমি কি ভাবতেছি? মিথিলা আমাকে খুব ভালোবাসে। আমার জন্য কত শখ আহ্লাদ মাটি পুঁতে ফেলেছে তা আমার অজানা নয়। এসব ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেও বুঝতে পারিনি। রিকশার জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মিথিলা এসব দেখে কতটা খুশি হবে ভাবতেই খুব আনন্দ লাগছে। আমাদের বাড়ির কাঠের তৈরি উপরে টিনের চাল। মা বাবা অনেক আগে মারা গেছে, তবে আব্বা বাড়িটা ছিল, তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি। ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে পড়েছে। আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাতো না, তাহলে আজ হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 8টা বাজে। হয়তো অফিসে গেছে তাই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু বাড়ি ফিরছে সেই বিকেলে, এখনও ঘুমিয়ে আছে। তাহলে তো অনেক ঘুমিয়েছে। উপহারগুলো সাথে সাথে দিতে না পারলেও উপহার দেওয়ার মজা থাকে নাকি? আমি আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিই। মিথিলা, অনেক ঘুমিয়েছো তো, এখন ওঠো। মিথিলা চোখ বন্ধ করে রেখে বলল, কোথায় অনেক ঘুমিয়েছি, মাত্র শুয়ে পড়লাম, তুমি রাতে খেয়ে নিও। খুব কষ্ট পেলাম ওর কথা শুনে। আগে পরে কখনো এমন ব্যবহার করেনি, তাই মানতে একটু কষ্ট হচ্ছে। তবু নিজেকে সংযত করে বললাম, দেখো, আমি তোমার জন্য নীল শাড়ি, বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি। এগুলো দেখে তারপর ঘুমিয়ে যাও। মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল, দেখো, এমন হাজার হাজার নীল শাড়ি, সস্তা ফুল কিনতে পারবো আমি এখন। তুমি আমাকে বিরক্ত করো না তো। চাকরি তো করনি কখনো, তাই জানো না ঠিক কতটা কষ্ট হয়। মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না, তাই চুপচাপ জিনিসগুলো টেবিলের উপর রেখে দিলাম। এত সময় ক্ষুধায় পেট চোচো করলো, এখন যেন তা বাতাসে মিলিয়ে গেল। যে মেয়ে 9 বছরের বিবাহিত জীবনে কখনো আমাকে রেখে খাবার খায় না, সে আজ এত সকালবেলা আমাকে রেখে খাবার খেয়ে নিল। কি জানি, হয়তো ক্ষুধা লেগেছিল অনেক। ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার মাথায় কী সব উল্টোপাল্টা চিন্তা ঘুরপাক করছে। এক গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের সামনে বারান্দার মতো তৈরি, মাটি দিয়ে তৈরি করা আর কি। এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুজন। সেবার মিথিলা পরীক্ষার ফি দিতে হবে আর বই কিনতে হবে বলে 3000 টাকা দরকার ছিল, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না। অবশেষে এক লোকের কিছু জিনিস শহরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে দিলে 1000 টাকা দিবে বলল। তখন রাত 10টা বাজে। বাড়ি ফিরে আসবো বলে সব গুছিয়ে রাখছি, কিন্তু ওই পরীক্ষার ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম। সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় 3টা বেজে গেছিল। সেদিন মিথিলা এই বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছিল। আমি বাড়িতে আসলে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! কাঁদতে কাঁদতে বলেছিল, আমি আর পড়বো না, তুমি ঠিক সময়ে বাড়ি চলে আসবে। এরপর থেকে আমার খুব ভয় হয় তোমাকে হারানোর। অতীতের কথা মনে করতে করতে যে চোখের পানি গড়িয়ে পড়ছে বুঝতেই পারিনি। হাত দিয়ে চোখ আর কপাল মুছে নিলাম। হয়তো আমি বেশি ভাবছি। এটা হয়তো হতে পারে মিথিলা অনেক ক্লান্ত বা শরীর খারাপ। না জেনে ওইভাবে ওকে দোষ দেওয়া একদম উচিত হচ্ছে না। 9 বছরের ভালোবাসা 9 মিনিটে যাচাই করা কি উচিত?
চাকরি পাওয়ার পর থেকে মিথিলার ভিতর পরিবর্তন লক্ষ্য করলাম। এমনও আমার সাথে খুব একটা কথা বলে না, বাড়ি ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আমি নিজের থেকে কথা না বললেও খুব একটা কথা বলে না, চুপচাপ ফোনে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে। আগে মিথিলা স্মার্টফোন ছিল না, চাকরি পাওয়ার সাথে সাথে একটা স্মার্টফোন কিনে নিয়েছে। বাড়িতে থাকলে সাধারণত ফোন নিয়ে পড়ে থেকে মাঝে মাঝে মুচকি মুচকি হাসে, কখনো কখনো সুন্দর করে সেজে ছবি তোলে। প্রথম প্রথম ভাবলাম হয়তো আমাকে দেখানোর জন্য সাজে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম সাজটা আমার জন্য নয়। এই তো সেদিন আমি সবেমাত্র বাড়ি ফিরছি, মিথিলা সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে। আমি ঘরে ঢোকার আগে থেকে ওকে দেখতে পেয়েছি, কিন্তু আমি ঘরে ঢোকার সাথে সাথে ও শ্বাস নষ্ট করে দিচ্ছে, মানে মুখের মেকআপ তুলে দিচ্ছি। আমি ওর এমন কাজ দেখেও বললাম, আমার জন্য সাজলে আর আমাকে দেখতে দিচ্ছ না, রাগ করে আছো নাকি আমার উপর? মিথিলা হেসে জবাব দিল, কি যে বলো না তুমি, আমি তোমাকে দেখাতে সাজতে যাব কেন? আমি তো ছবি তুলবো বলেই সেজেছি। মিথিলার এমন অবহেলা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু ওকে কিছু বলতে পারছিলাম না। কার কাছে অভিযোগ করব আমি, যে নিজেই আমাকে দিন দিন অবহেলা করছে? তার কাছে? হয়তো মিথিলা ভুলেই গেছে আমি কতটা ভালোবাসি তাকে, বা আমাকে ভুলে যেতে চাইছে। আমি না চাইতেও অনেক কিছু বুঝতে পারি। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার স্বামী একজন রিকশাওয়ালা, এই পরিচয়টা দিতে হয়তো দ্বিধাবোধ করে। কে সমাজে নিজেকে ছোট করতে চাইবে? জীবনের সবথেকে বড় ধাক্কা খেলাম যেদিন মিথিলাকে আমি ওর অফিসের সামনে নামিয়ে দিলাম। মিথিলা রিক্সা থেকে নামতে একটা ছেলে এসে মিথিলাকে জড়িয়ে ধরল। একজন স্বামীর সামনে অন্য কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরলে তার কেমন লাগতে পারে, এটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি খুব বেশি রেগে লোকটার গায়ে হাত তুলবে এমন সময় মিথিলা আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তোমাকে তো ভাড়া দিয়েছি, তাহলে কেন এখানে এখানে দাঁড়িয়ে আছো? বেশি ভাড়া দরকার? আমি কিছু না বলে হতভম্ব খেলায় তাকিয়ে রইলাম। ভাঙা গলায় বললাম, আমি ভাড়া? কথা শেষ হওয়ার আগে মিথিলা আমার হাতে 100 টাকার নোট গুঁজে বলল, যাও তো এখান থেকে। তারপর ওই লোকটার হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, অফিসে অনেক কাজ পড়ে আছে। লোকটা মিথিলার হাত ধরে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। আমার তখন মনে হচ্ছিল আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমার মিথিলা এমন করবে ভাবতে পারে না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কোনো রকমে বাড়ি ফিরে এলাম। রাস্তায় থাকলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, তাই বাড়ি চলে এলাম। জীবনের প্রতি আমার মায়া শেষ হয়ে গেছে। তবুও চাই মিথিলার থেকে উত্তর। এতটা ভালোবাসা এই প্রতিদান দিল আমাকে। ওর কি একটুও বুক কাঁপলো না আমাকে এতটা কষ্ট দিতে? হঠাৎ মিথিলার গলা শুনতে পেয়ে লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখলাম মিথিলা নীল শাড়ি পরে খোঁপায় গোলাপ ফুল আর বেলি ফুলের মালা জড়িয়ে অপরাজিতের মতো আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার ঘৃণা হতে লাগলো। ভালো করে লক্ষ্য করলাম এটা আমার আনা সেই নীল শাড়িটা। মিথিলা ভাঙা গলায় বলল, রাতে আমার খুব মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গেছিলাম। তুমি তো জানো ঘুমালে আমি কি বলি আমার কিছু মনে থাকে না। তুমি আমাকে একটু জোর করে ডেকে তুলতে পারো না? জানো শাড়িটা তোমার পছন্দ হয়েছে, তোমার সব পছন্দই দারুণ সুন্দর। মিথিলার কথায় আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কোনটা স্বপ্ন কোনটা সত্যি বুঝতে পারছি না। মিথিলাকে যে কিছু না বলে পুকুর ঘাটের দিকে হাঁটা ধরলাম। চোখে মুখে পানি দিলে হয়তো মস্তিষ্কটা কিছুটা পরিষ্কার হবে। চোখে মুখে পানি দিয়ে ঘরে ফেরার সময় পাশের এক কাকি আমাকে ডেকে বলল, কিরে আকাশ, তোর বউ কাল চাকরিতে যোগদান করলো আর তুই আমাদেরকে মিষ্টিমুখ না করিয়ে পারলি কি করে বলতো? আমি কাকির কথার প্রতি উত্তরে শুধু হাসলাম। মিথিলা চাকরি পেয়েছে অনেকদিন আগে, আর এখন কিসের মিষ্টি খাওয়াবো? চারিদিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এখন সবেমাত্র সকাল হয়েছে। তবে কি আমি স্বপ্ন দেখেছিলাম? কাকির কথাই ঠিক। মিথিলা কালকে চাকরিতে জয়েন করছে। তারপর বাড়িতে গিয়ে তারিখ দেখে বুঝতে পারলাম মিথিলা কালকেই জয়েন করছে। রাতের বেলা মিথিলার সাথে কথা বলে বারান্দায় চলে গেছিলাম। তারপর রাতে এসব স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ মিথিলা এখন আমার সাথেই আছে। তবে আমি এমন স্বপ্ন কেন দেখলাম? হয়তো এসব নিয়ে অনেক চিন্তা করেছি, তাই পুকুর ঘাটে যাওয়ার আগে মিথিলা বলা কথাগুলো মনে করতে চেষ্টা করলাম, কিন্তু সব কিছু স্পষ্ট মনে করতে পারছি না। হয়তো তখন স্বপ্নেই ছিলাম। রোয়াকে ঝুলিয়ে রাখা গামছাটা নিয়ে হাত মুখ মুছতে মুছতে ঘরে প্রবেশ করলাম। মিথিলা আমার কাছে দৌড়ে এলো, তারপর প্রশ্ন করলো, আমাকে দেখে বলো না আমার সুন্দর লাগছে? একদম নীল আকাশের মতো। আমি নির্জীব কণ্ঠে বললাম, আমাকে দেখানোর কি আছে? মিথিলা হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। এত সময় হাসিতে ভরে থাকা মুখটা কালো মেঘে ঢেকে গেছে। আমি কি বলছি? ওকে আসলে স্বপ্নেতে কিছুই ভুলতে পারছি না। শুনেছি সকালের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে কি মিথিলাও পরিবর্তন হয়ে যাবে? আচ্ছা আমার মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে। কবে কি হবে না
হবে এসব ভেবে আমি কেন বর্তমানকে খারাপ করছি? মিথিলা ঘুমিয়ে পড়লে কি বলে, মানে ঘুমের ঘোরে কি কথা বলে তাও ওর মনে থাকে না। এটা আমি বিগত 9 বছর ধরে দেখে আসছি। এই ব্যাপারটা নিয়ে রাগ করা হয়তো অনুচিত। আমি কিছু বলতে যাব তার আগে মিথিলা মুচকে এসে বলল, তাহলে কাকে দেখাবো জানতে পারি কি? তুমি আমার স্বামী, আমাকে এইভাবে দেখার অধিকার শুধু তোমারই আছে। শুধু শুধু রেগে যাচ্ছেন কেন শুনি? আমি মুচকি এসে বললাম, রাগ করবো না কেন? আসলে আমার খুব ক্ষুধা লেগেছে। কাল দুপুরে বা রাতে খাওয়া হয়নি তো, তাই এখন আর থাকতে পারছি না। মিথিলা আমার হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে যেতে লাগলো আর বলল, আমিও কাল রাতে খেতে পারিনি তোমার জন্য। কথা না বাড়িয়ে এখন আমাদের বড্ড ক্ষুধা লেগেছে। আমি বললাম, আমাদের? তুমি না খেয়েছিলে নাকি কালকে? মিথিলা আমার কথায় চরম বিরক্ত হলো। তারপর বিরক্ত করে বলে উঠলো, তুমি কি আমাকে নতুন দেখেছো নাকি যে এইভাবে কথা বলছো? আমি তোমাকে ছাড়া কখনো দিন রাতে ভাত খেয়েছি? আগে পরে দেখেছেন নাকি আপনি? মিথিলা রেগে গেলে আপনি, তুমি, তুই সব মিশিয়ে কথা বলে। আসলে মিথিলা প্রথম থেকে এমন। ঘুমালে অনেক উল্টোপাল্টা কথা বলে, তারপর ঘুম ভাঙলে সরি বলে বা মাপ চেয়ে নেয়। কালকের ব্যবহারে আমি কাছে বেশি মনে হয়েছে, কারণ আমাকে বাইরের লোকেরা ওর বিরুদ্ধে নানান কথা বলেছে। ব্যাপারটা এমন যে সবাই মিলে কেরোসিন লাঠি সব জোগাড় করে দিয়েছে, আর মিথিলাকে কথা সেখানে জ্বলন্ত দিশলাইয়ের কাঠির মতো ব্যবহার করেছে। যাই হোক, সব কিছু ভুলে স্বাভাবিক হতে চেষ্টা করলাম। মিথিলাকে সামান্য কিছু কথা আর একটা দুঃস্বপ্নের জন্য ভুল বোঝা মোটেও উচিত হবে না। আমি ওকে 1-2টা দিন না, 9-9টা বছর ধরে দেখেছি। মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। দুজনে মিলে সকালে খাবার খেতে বসলাম। খাওয়ার পর আমি বলে উঠলাম, আচ্ছা, তুমি এত আদর করে আমাকে খেতে আনলে, যে খাবার আরে কি বিষ মিশিয়েছো নাকি? মিথিলা আমার কথায় তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, কেউ কি তার সুখের পৃথিবীকে নিজের হাতে নষ্ট করতে চায়? আমি মুচকে এসে বললাম, মানুষ কিন্তু নিজের হাতেই তার সুখের পৃথিবী নষ্ট করে, যখন সে সাফল্য নামের হাতিয়ারের দেখা পায়। এই হাতিয়ার দিয়ে পুরো পৃথিবী নষ্ট করে নতুন পৃথিবী গড়বে। মিথিলা আমার কথা প্রচণ্ড রেখে গেল। তারপর কর্কশ গলায় বলল, তোমার কি সমস্যা? সেই সকাল থেকে কি অদ্ভুত ব্যবহার করছো? গতকাল সকালেও তো ঠিক ছিলে, কি হয়েছে তোমার? আমি শান্ত গলায় বললাম, এখন তুমি আর আমি একরকম নই। গতকালকে আগে তুমি ছিলে একজন রিক্সাওয়ালা বোর, আর এখন তুমি একজন বিসিএস ক্যাডার। আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ হয়েছে। মিথিলা মুচকে এসে বলল, জানো তো, মানুষ তার নিজের মনের বিষে যতটা মরে, অন্য কিছুতে এতটা মরে না। তুমি খুব ভালো করেই জানো আমি কেন এত দূরে পড়াশোনা করেছি, কেন আমি বিসিএস ক্যাডার হয়েছি। তবুও তুমি এসব কথা বলছো? আমি আগের মিথিলা আছি কি না জানি না, তবে তুমি আর এখন আগের আকাশ নেই। এই আকাশকে বড্ড অচেনা লাগছে আমার। মিথিলার কথাগুলো বলে খাবারের প্লেটের ভিতর পানি দিয়ে রেখে উঠে চলে গেল। কিন্তু আমি কি করলাম এমন, তাই বুঝতে পারলাম না। আমার কথা কি করে অনেক বেশি কষ্ট পেল নাকি? কি হয়েছে আমার কে জানে। আসলে আমার আর মিথিলার মাঝে একটা অদৃশ্য দেওয়াল সৃষ্টি হয়েছে। সমাজের প্রচলিত উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদের দেওয়াল, যেখানে মিথিলা উঁচু শ্রেণীর লোকদের মাঝে প্রথম সরকারি কর্মকর্তা, আর আমি নিচু শ্রেণীর একজন রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার বউ বিসিএস ক্যাডার, এ যেন সকলের কাছে সোনার পাথরের বাটির মতো অবাস্তব। আচ্ছা, এই উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদের আমার আর মিথিলার সম্পর্কটা হারিয়ে যাবে না তো? এসব কথা না হয় পরে চিন্তা করব। এখন মিথিলাকে কি করছে? ঘরে গিয়ে দেখি মিথিলা বালিশে মুখ গুজে শুয়ে আছে। আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি ও কাঁদছে। আমি ওর পাশে বসলাম, তারপর ওর কাঁধে হাত রেখে বললাম, ভুল হয়ে গেছে আমার। 9 বছরের ভালোবাসার স্ত্রীর চোখে কি কোনো পুরুষ পানি দেখতে পারে? কেউ পারে কিনা জানি না, তবে আমি পারি না। সারা দুনিয়ায় মিথিলা ছাড়া আপন বলতে কেউ নেই আমার। আমার সুখ দুঃখ সব কিছু ওকে ঘিরে। আমার স্পর্শ পেয়ে মিথিলা উঠে বসলো। চোখে মুখে তখনও পানি লেপ্টে আছে। আমি ওর চোখের পানি মুছিয়ে দিব বলে ডান হাত ওর দিকে বাড়াতেই মিথিলা আমাকে জড়িয়ে ধরলো। তারপর কাঁদো কাঁদো বলে বলল, তুমি কি জানো আকাশ, তোমার সাথে কি করে বিয়ে হয়েছে আমার? বিনা কারণে কতটা অপমানিত হয়েছিল আমাদের দুজনকে। সকলে খুব আক্ষেপ করেছিল বলেই যে আমি নাকি তাদের পরিবারের মতো নই। তাদের পরিবারের সবাই বিসিএস ক্যাডার, আর আমি রিক্সাওয়ালার সাথে প্রেম করছি। রিক্সাওয়ালার বউ কি বিসিএস ক্যাডার হতে পারে না? সেদিন বিয়ের পর তুমিই তো প্রতিজ্ঞা করেছিলে তোমার বউকে তুমি বিসিএস ক্যাডার বানিয়ে দেখাবে। তাহলে আজ কেন এই ক্যাডারশিপের নাম করে আমার সাথে আমার স্বামীর দূরত্ব সৃষ্টি করছো? আমিও ওর কথায় কোনো জবাব দিতে পারলাম না। চোখের সামনে ভেসে উঠল সেই 9 বছর আগেরকার কথা। সেদিন আকাশ কালো মেঘে ঢেকে গেছিল, বাইরে ঝোড়ো হাওয়া বইছে। আমি ঘরে বসে ভাবছি,
আজ আর রিক্সা নিয়ে বের হবে না। কিন্তু ঘরের কোনো খাবার ছিল না। বাপ-মা মরা ছেলে নিজের রোজগার না করলেও একদানা খাবারও পেটে পড়তো না। হঠাৎ করে আমার বন্ধু সজীব দৌড়ে এসে বলল, ভাই একটা বিপদে সাহায্য করতে পারবি? আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আবহাওয়া এই অবস্থায় কেউ হাসপাতালে যেতে চাইছে না। তুই যদি একটু সাহায্য কর। আমি তোর পায়ে ধরি। মা হারা সন্তান ছিলাম, মায়ের টান খুব ভালো করেই বুঝতাম। তাই সেদিন ওদের নিয়ে হাসপাতালে যাই। ফিরে আসার পথে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত, সেই সাথে বৃষ্টি। রিক্সা নিয়ে এগোনোর কোনো উপায় নেই বলে একটা দোকানের পাশে রিক্সায় দাঁড় করিয়ে দোকানের ছাউনির নিচে আশ্রয় নিই। সেখানে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল 17 বছরের কিশোরী মিথিলা। কোনো মেয়েকে বিয়ে করে সংসার করার মন মানসিকতা না থাকলেও সে বয়সে মেয়েদের প্রতি আকর্ষণ ছিল প্রচুর। তাদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করতো, তবে ইচ্ছেটাকে মনের মাঝে কবর দিয়ে রেখেছিলাম। মিথিলার পরনে ছিল কালো বোরখা হিজাব। মুখটা কোনো রকমে দেখা যাচ্ছিল। সম্পূর্ণ শরীর ঢাকা থাকলেও যে মেয়েদের এত সুন্দর দেখায় মিথিলাকে না দেখলে জানতেই পারতাম না। মনের মাঝে নানান ইচ্ছে উকি দিতে লাগলো, তবুও এসব ব্যাপার পাত্তা না দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি উপভোগ করতে লাগলাম। মিথিলাও কোনো প্রকার কথা বলেনি আমার সাথে। সময়ের সাথে বৃষ্টি বেড়েই চলছিল। এত সময় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, তাছাড়া সন্ধ্যা হয়ে আসছে। অন্যদিকে ক্ষুধাও লেগেছিল। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি, এমন অবস্থায় বাড়িতে ফিরলে 3 দিন আর বিছানা থেকে ওঠা লাগবে না। সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলছে। মিথিলা আর আমি দুইজন দুদিকে মুখ করে দাঁড়িয়েছি। কোনো প্রকার কোনো কথা বলিনি। হঠাৎ তাকিয়ে দেখলাম মিথিলা কাঁপছে। ভয়ে নাকি শীতে বলতে পারবো না। আমি ওকে প্রশ্ন করলাম, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? মিথিলা ভয়ার্ত গলায় জবাব দিল, আসলে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু বৃষ্টি কমছে না। আমি কি করে বাড়ি যাব তাই বুঝতে পারছি না। মেয়েদের প্রতি ছেলেদের অশেষ দরদ থাকে। আমারও ছিল না এমনটা নয়। আমি হিরো হিরো ভাব দেখে বললাম, ভয় নেই, আমি আপনাকে পৌঁছে দেবো, তবে বৃষ্টি একটু কমলে। কিন্তু আপনি এখানে আটকে গেলেন কি করে? আমি স্কুল থেকে ফিরছিলাম, তখন বৃষ্টি শুরু হবে ভেবেছিলাম একটু পরে বৃষ্টি কমে যাবে। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এখনও বৃষ্টি কমছে না। আমি একা বাড়ি কি করে এখন? আমার অনেক ভয় করে। সকলে হয়তো অনেক চিন্তা করছে আমার জন্য। কথাগুলো বলেই কান্না শুরু করে দিল। এই মেয়ের কথায় কথায় কাঁদতে পারে। যাই হোক, সেদিন হিরোর পার্ট নিতে গিয়ে মিথিলাকে রিক্সা করে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। ও বাড়ি থেকে অনেকটা দূরে ছিল বলে আমাদের যেতে সন্ধ্যা পার হয়ে গেছিলো। ভেবেছিলাম মেয়েকে সুস্থ পেয়ে ওর বাড়ির লোকেরা আমাকে যত্ন করে খাইয়ে দেবে, কিন্তু না। মিথিলার বাড়ির সামনে রিক্সা থেকে নেমে অতি আবেগপ্রবণ হয়ে আমার দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ। আমিও খুশি মনে ওর হাত থেকে চকলেটটা নিতে গেলাম, কিন্তু তার আগে মিথিলার গাড়ে কেউ প্রচণ্ড জোরে চড় মারল। এত জোরে চড় মেরেছে যে মিথিলা মাটিতে পড়ে গেল। তারপর কয়েকজন লোক মিলে আমার শার্টের কলার ধরে রিক্সা থেকে নামাতে নামাতে বলল, ছোট লোক, তোর এত বড় সাহস হয় আমাদের বাড়ির মেয়ের দিকে হাত বাড়াস? তোরে আজ খুন করে ফেলবো। এরপর কোথা থেকে একজন লোক এসে সাক্ষ্য দিল যে আমাদের নাকি কী সব করতে দেখছে। মিথিলার ডাকে বাস্তবে ফিরে আসলাম। মিথিলা চিৎকার করে বলছে, কি হলো, কি এত চিন্তা করছো তুমি? আমি শান্ত গলায় বললাম, কিছু চিন্তা করছি না, আসলে ভাবছিলাম কি করে বিয়ে হয়েছিল আমাদের। তুমি আজ অফিসে যাবে না? মিথিলা লাকি গলায় বলল, আজ শুক্রবার, বাংলাদেশের কোনো অফিস আজ খোলা থাকে না। আকাশ মুচকি হাসলো, তারপর বলল, আসলে রোজই তো রিক্সা নিয়ে বের হতে হয়, তাই বুঝতে পারি না কোন দিন ছুটি। তুমি তো সরকারি কর্মকর্তা, তুমি ভালো জানবে। মিথিলা আমার কথায় কোনো উত্তর দিল না, শুধু চোখের পানি মুছে বসলো। জানো তো আকাশ, কেউ যদি নিজের মনের ভিতর বিষ ঢুকিয়ে রাখে, তাহলে তার কাছে পুরো পৃথিবী বিষাক্ত মনে হয়। তুমি আমাকে বারবার সরকারি কর্মকর্তা বলে কি বোঝাতে চেষ্টা করছো? দয়া করে একটু পরিষ্কার করে বলবে? আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আমি কিছু মনে করতে চাই না রে পাগলি। এই সমাজটা এমনই রে। রিক্সা চালকের বউ বিশেষ ক্যাডার হতে পারে না, আর হলেও তারা মেনে নিতে চায় না। এরা সমাজকে দুভাগে ভাগ করে নিছে। যাই হোক, চলো আজ তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। তুমি চাকরি পেলে মা বাবাকে মিষ্টিমুখ করাবে না? মিথিলা দৃঢ় কণ্ঠে বলল, যারা নিজের মেয়ের উপর ভরসা করতে পারে না, অন্য লোকের কথায় একটা অচেনা ছেলের সাথে বিয়ে দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়, তারা কি আদৌ মা বাবা হতে পারে? আমি মিথিলার কাঁধে হাত রেখে বললাম, যা হয়েছে ভুলে যা, চলো দেখা করে আসি। হ্যাঁ, দেখা করতে হবে নিশ্চয়, তাদেরও দেখা করা দরকার আমি বিসিএস পরীক্ষায় পাশ করতে পারি কিনা, পড়াশোনা বাদে আমি কোনো প্রেম করে বেড়াচ্ছিলাম কিনা। সেদিন শুধুমাত্র বিপদে পড়ে রাত করে বাড়িতে ফিরেছিলাম। আমি আর কিছু বললাম না। এখনও হয়তো অভিমান কমেনি, আর কমবেও কী করে।
সারাদিন পর বাড়িতে ফিরলে যদি বাবা মা কোথায় কেমন অবস্থায় ছিল জানতে না চেয়ে চরিত্রের উপর আঙুল তুলে অন্য লোকের কথার সাথে অপরিচিত ছেলের বিয়ে দিয়ে দেয়, তাহলে যে কারো রাগ থাকবে। সেদিন রাতে মিথিলা হাত জোর করে ওর বাবা মার কাছে বলেছিল, আব্বু বিশ্বাস করো, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে শুধু উনি বাড়ি পৌঁছে দিয়েছেন আর কিছু না। ও আব্বু কিছু বলার আগে ওর এক চাচাতো ভাই বলে উঠলো, কাকা, এই বেয়াদব মেয়ের কথায় আপনি বিশ্বাস করবেন না। আমি নিজে ওর স্কুল শেষে ওকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু মিথিলা বলল ওর নাকি কোনো বন্ধু ওর সাথে দেখা করতে আসবে। আমি ভেবেছিলাম মেয়ে হয়তো, কিন্তু এ তো একদম রিক্সাওয়ালা। ওর চাচাতো ভাইয়ের কথা শেষ হতে ওর চাচা বলে উঠলো, ভাই, তোর মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এসব করে বেড়ালে এলাকায় আমাদের কোনো মান সম্মান থাকবে না। মিথিলা ওর আব্বুর পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, বিশ্বাস করো, এই ছেলেকে আমি চিনি না, আমাকে তোমরা বিয়ে দিয়ে দিও না, আমি অনেক পড়াশোনা করতে চাই। কিন্তু সেদিন ওর কোনো আকুতি মিনতি ওর বাবা মা শোনে না, বরং ওর মা বলে, তোর মতো মেয়েকে জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেললে ভালো করতাম। আমি হাজারবার ওদের বোঝানোর চেষ্টা করি আমি মিথিলাকে চিনি না, কিন্তু কে শুনে কার কথা। সেদিন রাতে কাজী ডেকে মিথিলার সাথে আমার বিয়ে দেয়। একা ঠিকমতো খেতেই পারতাম না, তার উপর আরেকজনের দায়িত্ব। নিজের উপর অনেক রাগ হচ্ছিল, কেন যে মরতে ওই দোকানে দাঁড়াতে হলো। আল্লাহ আমাকে উদ্ধার করো। ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ওর চাচাতো ভাই মিথিলাকে ডেকে বলল, তোর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন শেষ মিথিলা, আর কখনো তুই আমার পিছনে লাগতে আসবি না। পড়াশোনা একটু ভালো বলে তোর পা মাটিতে পড়তো না, এখন হলি তো রিস্কাওয়ালার বউ। রিস্কাওয়ালার বউ নাকি বিসিএস ক্যাডার হবে। হা হা। ছোট থেকে আমি অপমান খুব একটা সহ্য করতে পারতাম না। কেউ আমাকে খোঁচা দিয়ে কথা বললে তার জবাব আমি মুখের উপর দিয়ে দিতাম। সেদিন তার ব্যতিক্রম ছিল না। ওর ভাইকে উদ্দেশ্য করে বললাম, দেখে নিবেন এই রিস্কাওয়ালার বউ একদিন বিসিএস ক্যাডার হবে। আমি আকাশ আপনাকে বলছি, আমার বউ আমি আপনার যোগ্য জবাব দেওয়ার উপযুক্ত করে তুলব। ওরে ভাই, হো হো করে হেসে বলল, মিথিলা তোর বর রিস্কাওয়ালা হলে কি হবে, অনেক সুন্দর সাজিয়ে করে কথা বলতে পারে। হয়তো পরীক্ষায় ফেল করেছে বলে বাপ রিক্সা কিনে দিয়েছে। মিথিলা ওনার কথার জবাব না দিয়ে আমার হাত ধরে বলে, চলেন, এদের কথায় নয় কাজে জবাব দিব। আমি হাঁ করে মিথিলার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটাকে যে বড্ড জেদি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেদিন আমি মিথিলাকে নিয়ে আমার বাড়িতে আসলাম। মিথিলা ফাঁকা বাড়ি দেখে আমাকে প্রশ্ন করলো, আপনার মা বাবা কি বেড়াতে গেছে? আমি ভাঙা গলায় বললাম, না, ওরা আমাকে রেখে চলে গেছে, আর কখনো আসবে না। আমি এতিম, এই সম্পূর্ণ দুনিয়ায় কেউ নেই আমার। মিথিলা মন খারাপ করে বলল, সরি, আমি আপনাকে বুঝতে পারিনি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমি মুচকি হেসে বললাম, আমি দুঃখিত আপনাকে এমন বিপদে ফেলার জন্য। আমি বুঝতে পারিনি এমনটা হবে। কোন জায়গা থেকে কোথায় নিয়ে এলাম আপনাকে। আপনি কি করবেন বলেন? আপনি তো আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু অন্যরকম হয়ে গেল। আল্লাহ নানাভাবে আমাকে পরীক্ষা নেন। কোরআন শরীফের বলেছে, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমি তাদের তদ্রিক মেনে নিয়েছি, আপনিও মেনে নিন। আসলে আমি বুঝতে পারিনি এমনটা হবে। এখন কি করব না করব তাই বুঝতে পারছি না। ঘরে কোনো খাবার নেই। আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আপনার কি ক্ষুধা লেগেছে? আসলে বাড়িতে কোনো খাবার নেই, আমি কয়েকদিন রিক্সা চালাতে পারিনি, তাই কিছু কিনতে পারিনি। মিথিলা ঘাড় ঝোলানো ব্যাগ থেকে একটা বাক্স বের করে আমার হাতে দিয়ে বলল, না, আমার ক্ষুধা লাগেনি, আপনি এগুলো খেয়ে নিন। মা বাড়ি থেকে বের হওয়ার আগে দিয়ে দিছিল। আমার আর ওদের দেওয়া কিছুই মুখে উঠবে না। আমি কোনো কথা না বলে ওর হাত থেকে বাক্সটা নিয়ে বললাম, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আমি বাইরে ঘুমাবো। মিথিলা আমার কথায় মুচকি হাসলো, তারপর বলল, বিয়েটা নাটক সিনেমার মতো হলেও আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আপনি খাটে ঘুমাতে পারেন। নিজেরা ঠিক থাকলে এক খাটে ঘুমালে কিছু হবে না, আর নিজেদের যদি সমস্যা থাকে তাহলে আলাদা বাড়ি দিলেও সমস্যা হবে। আপনি কিন্তু বড়দের মতো জ্ঞান দেন। মিথিলা মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। এরপর থেকে আমাদের পথ চলা শুরু। মিথিলা নিয়মিত পড়াশোনা করছে আর বাড়িটাও সামলে রেখেছে। এতটুকু মেয়ে যে এত ভালো রান্না করতে পারে তা মিথিলাকে প্রথম দেখা। সামান্য ডাল ভাতও মিথিলা খুব ভালো রান্না করতো। প্রথম দিকে আমার বন্ধুর মতো থাকলেও এখন যে তা ভালোবাসায় পরিণত হয়েছে নিজেও বুঝতে পারি না। অতীতের চিন্তা বাদ দিয়ে মিথিলাকে ডেকে বললাম, রেডি হও, আমার প্রতিজ্ঞা পূরণ করতে হবে, তা তো দেখাতেই হবে। মিথিলা আমার কথা মতো রেডি হয়ে আসলো। ওর সাজ পোশাক তেমন কোনো পরিবর্তন আসেনি, আগের মতো কালো বোরখা হিজাব পরেছে। আমিও রেডি হয়ে নিলাম। শ্বশুরবাড়ি যাব, একটু না সাজলে হয় নাকি? দুজনে রেডি হয়ে রওনা দিলাম। যাওয়ার সময় মিথিলাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, তুমি কি ওনাদের মাফ করে দিবে? মিথিলা জবাবে বলল, জানো তো আকাশ, বাবা মারও রাগ করে থাকতে হয় না, ওনারা সবসময় সন্তানদের ভালোই চাই। সেদিন হয়তো চাচা চাচির কথার দামটা ওনাদের কাছে বেশি ছিল, কিন্তু না চাইতে ওনারা আমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন ওনারা আমার বিয়েটা না দিলে আমি তোমার মতো একজন স্বামী পেতাম না। টাকা পয়সার রূপ যৌবনে সবসময় থাকে না রে।
ভালো মনের একজন জীবনসঙ্গী পাওয়া সবথেকে বড় ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার অনেক বড় চাকরি করে সরকারি কর্মকর্তা এমন ছেলের সাথে বিয়ে হতে পারত, কিন্তু তাদের থেকে কি এমন সাপোর্ট পেতাম? হয়তো পেতাম বা পেতাম না। দামি গহনা শাড়ির আড়ালে লুকিয়ে রাখতাম আমি পছন্দ করি না আকাশ। আমি যেটা পেয়েছি সেটাতেই আলহামদুলিল্লাহ। এতটা সুখ হয়তো অনেকেই পায় না। মিথিলার কথা শোনার পর আমি কি বলবো বুঝতে পারি না। সত্যি বলতে বিয়ের পর থেকে মিথিলা কখনোই আমাকে নিয়ে আফসোস করেনি, বরং আজীবন গর্ব করে এসেছে। কখনো কখনো ও যদি কেউ কিছু বলেছে, তোর আরও ভালো বড় হতো, তোর আব্বু একজন রিস্কাওয়ালার বউ করে দিল তোরে, মিথিলা উত্তর হতো এমন, আসলে কি জানিস, আমার বরের রোজগারটা হালাল, কারো কষ্টের টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিজে বড় করতে চায় না। হ্যাঁ, আমি অনেক বড় চাকরি করে এমন ছেলেও আমার বড় হতে পারত, তবে আকাশের থাকে আমি যতটা সুখী এতটা সুখী হয়তো হতে পারতাম না। সত্যি আমি অনেক ভাগ্যবান যে মিথিলাকে নিজের করে পেয়েছি। আল্লাহ মানুষকে কখনো তার সহ্য ক্ষমতার বেশি কষ্ট দেন না, তা আমি নিজেকে দেখলেই বুঝতে পারি। মিথিলা আবারও বলে উঠল, আকাশ, তোমার ব্যবহার দিন দিন পরিবর্তন হচ্ছে আমি বুঝতে পেরেছি, কারণটা জানি, কিন্তু জানো কি, তো অন্যের কথায় কান না দিয়ে নিজের সংসারে অশান্তি করতে হয় না। তোমাকে লোকজন অনেক ধরনের কথা বলে, আমি বুঝতে পারি, তার মানে এইটা যে তাদের কথাই ঠিক সবাই পরিবর্তন হয় না আকাশ। কেউ কেউ আজীবন পাশে থেকে সব কিছু মিথ্যে প্রমাণ করে দেয়। আমি তোমাকে এটা বলছি না যে আমি তোমার সাথেই থাকবো, শুধু আমার কবরে যেদিন মাটি দিবে সেদিন স্বীকার করে নিও মিথিলা তোমাকে ছেড়ে যায়নি। কখনো সরকারি চাকরি তোমার আর আমার মাঝে ফাটল ধরাতে পারেনি। আমি রাস্তার মাঝে মিথিলাকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, তোমাকে এসব বলছি নাকি আমাকে ছেড়ে যাওয়ার খুব ইচ্ছে, তাই না? মিথিলা কিছু না বলে নিজের থেকে ছাড়িয়ে নিল, তারপর আস্তে করে বলল, এইটা রাস্তা। আমি কিছু না বলে ওর হাতটা শক্ত করে নিজের হাতে ভিতর মুষ্টিবদ্ধ করে নিলাম। তারপর আমাদের গন্তব্যের দিকে যাত্রা করলাম। শ্বশুরবাড়ি যাওয়ার পর সকলের সাথে মিথিলার বিসিএস পরীক্ষার পাশ করার কথা জানতে পারলো, তখন কেউ তেমন কোনো কথা বলল না। শুধু শ্বশুরমশাই আমার কাঁধে হাত রেখে বলল, আমি সঠিক ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পেরেছি, এইভাবে আমার মেয়েটাকে দেখে রেখো। শাশুড়ি মা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো, তারপর ভাঙা গলায় বলল, আজ কি তোরা যেতে পারবি না? মিথিলা প্রতিউত্তরে শুধু মুচকে হাসলো। সব মেয়ে তার মা বাবাকে ভালোবাসে, কিছুটা অভিমানে হয়তো এই ভালোবাসার উপর কুয়াশা চাদরে আস্তরণ ফেলতে পারে, কিন্তু মুছে ফেলতে পারে না। আমি মিথিলার চাচাতো ভাইকে উদ্দেশ্য করে বললাম, আমার বউ কিন্তু বিসিএস ক্যাডার, তবে আপনি কলেজের গণ্ডি টপকাতে পারলেন না। অন্যকে হিংসা করলে জীবনে কখনো বড় হয়ে যায় না। তবে আপনাকে ধন্যবাদ। আপনার মিথ্যে সাক্ষ্য না পেলে হয়তো আমি মিথিলার মতো জীবনসাথী পেতাম না। ওর চাচাতো ভাই রাগের দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আসলে আমরা অন্যকে ছোট করে যে কী আনন্দ পাই বুঝতে পারি না। আশেপাশে তাকিয়ে দেখলাম মিথিলা কোথাও নেই। কয়েকদিন পর নিজের বাড়িতে এসেছে, হয়তো সকলের সাথে দেখা করতে গেছে। যাই, আমিও শ্বশুরবাড়ি ঘুরে আসি। কখনো তো আর আসা হয়নি। মিথিলাদের বাড়িটা বেশ সুন্দর, দোতলা বাড়ি, বাড়ির সামনেই রাস্তা, পিছনের দিকে পুকুর, সব মিলিয়ে বেশ সুন্দর। বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, এমন সময় চোখে পড়লো মিথিলা একটা মেয়ের সাথে কথা বলছে। কি বলছে জানি না, আমি ওদের দিকে এগোতে শুনতে পেলাম মেয়েটা মিথিলাকে বলছে, হ্যাঁ রে, তোর বোন শুনেছি রিস্কাওয়ালা। জানিস, আমার বর সরকারি কর্মকর্তা, মাস গেলে মোটা টাকা বেতন পায়, আমাকে কত শাড়ি উপহার দেয়। মিথিলা মুচকে এসে বলল, ভালো তো। আচ্ছা, তোর তো স্কুলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল, ছোটোবেলায় এমনটা শুনেছি। সেবার নাকি পরীক্ষাও দিয়েছিলিস, তো এখন কি করিস? মেয়েটা হাসি মুখটা কালো হয়ে গেল, তারপর মন খারাপ করে বলল, আসলে আমার উনি চান না আমি চাকরি করি, তাই ওইসব আর হয়নি। মিথিলা শান্ত গলায় বলল, কিন্তু জানিস, আমার উনি আমাকে নিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পড়িয়ে এতটা দূর এনেছে। আমার বই খাতা কেনার টাকা জোগাড় করতে দুপুরে খাবারটা পর্যন্ত খাইনি। জানিস তো, টাকায় সীমাবদ্ধ থাকে না। সুখ জিনিসটা নিজের ব্যক্তিত্ব দিয়ে খুঁজে নিতে হয়। যদি তুই ডাল ভাত খেয়ে সুখে থাকতে পারিস তাহলে তুই সুখী, তুই যদি বিরিয়ানি খেয়ে সুখে থাকতে না পারিস তাহলে তুই অসুখী। আর বললি না আমার স্বামী রিক্সা চালায়, হ্যাঁ উনি রিক্সা চালায়, তাতে সমস্যা কিসের? বরং আমি বুকে হাত রেখেই বলতে পারি আমার স্বামীর সব টাকা হালাল, ওনার কোনো অবৈধ রোজগার নেই, যা অনেক বড় চাকরিজীবীর স্ত্রীরা বলতে পারে না। মেয়েটা মুখটা একদম ছোট হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমার স্ত্রী আমার পরিচয় নিজে লজ্জাবোধ করে না, বরং অন্যকে বুঝিয়ে দেয় তার স্বামীর অপমান সে সহ্য করবে না।
মেয়েটা চুপ করে দেখে মিথিলা আবারও বলে উঠল, আমরা সবাই বইয়ের পাতায় একটা লাইন পড়ে এসেছি যে সকল পেশা লোকেরা মানুষ, কেন কাজ ছোট নয়। কিন্তু এই কথাগুলো যে বইয়ের পাতায় সীমাবদ্ধ, বাস্তবে কোনো মানুষ হয়তো সব কাজকে সমান চোখে দেখতে পারে না। কথাগুলো বলে মিথিলা ওই জায়গা থেকে চলে গেল। কিন্তু আমি সেই পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি আর মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করে নিচ্ছি যে মিথিলার মতো একটা মেয়েকে আমার স্ত্রী রূপে পাঠানোর জন্য। ভবিষ্যতে মিথিলা বদলে যাবে কি না আমি এখন বলতে পারছি না, তবে এই পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর হয়তো একটাও নেই। সকলে আমার জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি এতটা সুখে থাকতে পারি। সমাপ্ত। গল্পটার নাম হচ্ছে রিক্সাওয়ালার বউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।